আলমগীর। সাংবাদিক আরিফ আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনার প্রথমে একটু কৃতজ্ঞতা জানিয়ে দিই, আপনি যাদের কথা বললেন আমি নিজেও সত্যি অভিভূত যে এত লোক আমার জন্য দোয়া করেছেন। আমি তাদের রিপ্লাই দিতে দিতে মানে আমার সময় চলে যাচ্ছে, এমন একটা অবস্থায় পড়েছি এখন। আমার যারা আমার জন্য দোয়া করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর ব্যক্তিগতভাবে যারা সহযোগিতা করেছে আমার কারামুক্তির ক্ষেত্রে সরকার এবং প্রশাসনে, তাদের কাছে আমি ব্যক্তিগত কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্যক্তিগতভাবে। কিন্তু আপনার মাধ্যমে সামগ্রিকভাবে সবার জন্য আমি একটা মানে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা এই অ্যাটলিস্ট একবার হলো আমার মুক্তি দাবি করেছেন, ফিল করেছেন। এবং আমার আর এই এই ঘটনার পর আমার আরেকটা উপলব্ধি হয়েছে যে আমি যখন ইরাক থেকে ফেরত আসলাম, তখন যে কিছু লোক আমাকে জড়িয়ে ধরা, মানে মানে উইশ করা, তারপর আমার জন্য দোয়া করা যাতে আমি মানে উম, সহি সালামতে আসতে পারি, সে একই ধরনের ফিলিংস আমার হচ্ছে আজ থেকে প্রায় 23 বছর পরে আবার একই রকম অনুভূতি হচ্ছে আর কি। আমি সেই জায়গা থেকে একটু জানতে চাই আপনার কাছে যে আটক তো আরো অনেকে হয়েছেন, কারাবন্দী হয়েছেন। আহ অনেকের পক্ষে আমরা প্রতিবাদ করতে দেখি, মুক্তি দাবি করি, কিন্তু মনে করেন যে এই যে আপনার প্রতি ভালোবাসা, এই যে মানুষের যার যার অবস্থান থেকে যতটুকু পারে সে লেখার মাধ্যমে হোক, আহ কয়েকটি শব্দ উচ্চারণের মাধ্যমে হোক, এই যে প্রতিবাদ, এটি কেন? মানে আপনি কি নিজে ফিল করেছেন জেলের মধ্যে থেকে কারাবন্দী অবস্থায় যে এত মানুষ আপনার মুক্তি দাবি করছে? আপনি নিশ্চয়ই আমি যেমন বুঝতে পারিনি আমি কারাগারে যাওয়ার আগে যে মানুষ এতটা ফিল করে, আপনি নিশ্চয়ই আমার চেয়ে আরো বেশি ফিল করেছেন। যখন যদি ফিল করেই থাকেন, মানে আপনার কাছে কি মনে হয়েছে এই যে ফিডব্যাকটি মানুষের পক্ষ থেকে, এই যে ভালোবাসা, এটি কেন, কি কারণে? এই যে এটার একটা মাত্র কারণ, ইভেন আমাকে গ্রেপ্তারও আমি মনে করি যে একই কারণ। আগে দেখেন, যখন অন্যায় হতো তখন অনেকেই কথা বলতে পারতেন, অনেকে কথা বলেছেন যে বড় বড় কথা, অনেকে এখন বলছে যে শেখ হাসিনার আমলে কথা বলা যায়নি। শেখ হাসিনার আমলে আমি তো কথা বলেছি, অনেকে তো বলেছে, বলে নাই কি? যারা এখন কথা বলছে, যারা এখন বড় বড় পুরস্কার পেয়েছে, বা বাটপার ইউনূসের শাসনে যারা পুরস্কার পেয়েছিল, বিভিন্ন পোস্টে গিয়েছিল, তো সেই সময় কি তারা এই কেন পুরস্কার পেয়েছে? তারা তো শেখ হাসিনার আমলে কথা বলেছে বলেই মানে ফ্রন্ট লাইনে এসেছে। অন্য কারো কথা বাদ দেন, আরেক বাটপার ডক্টর ইউনূসের, যাকে রেখেছিল যে আসিফ নজরুল, আমি সরি টু সে যে তারে বাটপারি বলতে হচ্ছে, সে কি কথা বলে নাই? সে সে কোন কথাটা বলে নাই সোশ্যাল মিডিয়ায়, পত্রিকায়? সে যখন কথা বলতে পেরেছে, তাহলে অন্যেরা কেন কথা বলতে পারবে না? এই যে জিনিসটা সে তৈরি করে গিয়েছে, আজকে ডক্টর ইউনূসের শাসনে যে অপকর্ম চলছে, তার সিংহভাগের দায়িত্ব হচ্ছে ডক্টর আসিফ নজরুলের। কারণ এই লোক বড় বড় কথা বলে, মানবতার কথা বলে, আর জেলে পুরিয়ে রেখেছে একটার পর একটা নিরীহ মানুষকে। একটার পর একটা নিরীহ মানুষকে সে জেলে রেখে দিয়েছে, এবং হাজারে হাজারে, একজন দুইজন তো না, হাজারে হাজারে। এবং এরা বেশিরভাগ সময় আবার দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সমর্থক, এবং আওয়ামী লীগ করেছে বলে করছে। নন ক্রিমিনাল যারা আছে, আওয়ামী লীগের যারা পলিসি মেকার ছিল, তাদেরকে আপনি যদি করেন, তাহলে সাধারণ মানুষ তো আপনার প্রতি রাগ করবে না। তাদেরও অধিকার আছে যে জামিন পাওয়ার। 1 বছর 1.5 বছর এর মাথায় আপনি জামিন নিবেন না, তাহলে কয়েদি আর হাজতের মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না। আপনি আওয়ামী লীগের আমলে বিএনপি নেতারা অনেক জেল জুলুমের শিকার হয়েছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু এক নাগাড়ে 1.5 বছর কে ছিল জেলের মধ্যে? আওয়ামী লীগ, এই বিএনপির যে শীর্ষ নেতাদের মধ্যে, যারা কনভিক্টেড হয় নাই, এমনি যাদের ধরে নিয়ে গেছে। কনভিক্টেড সেটা অন্য বিষয়, বা এমনি ধরে নিয়ে গেলেন, আপনি আমাকে মনের সুখে রেখে দিয়েছেন, আমার বিরুদ্ধে একটা মামলা করেছেন, সেটার জন্য আমাকে 1.5 বছর আমি জেলে আছি। এই যে সংস্কৃতি, এবং আপনি কোন পৃথিবীর কোন দেশে কোন আইনমন্ত্রীর মুখে এটা শুনেছেন যে জামিন কেন দেওয়া হয়? জামিন একটা অধিকার, সেই জামিন কেন দেওয়া হয়? যে আইনমন্ত্রী কথা বলে এবং সে বিচারকদেরকে ভর্ৎসনা করে, যে বিচারকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে, আপনি দেখেছেন না এগুলা?
তো এই যখন যেগুলো করে, তখন সেই দেশে আইনের শাসন আর কোথায় থাকে? আমি জানি যে ডক্টর ইউনূস একদিন যদি উপলব্ধি হন, তিনি তখন বলবেন যে, হায় আল্লাহ, আমি তো জানিই না, এগুলো তো আসিফ যে এটা করেছিল, ওই হায় আল্লাহর উপরেই চলবে। একটার থেকে একটা বড় বাটপারেরা দুইজন। এদের এই বাটপারি শাসনের কারণে ডক্টর ইউনূসের প্রতি আমরা যারা জুলাইকে সমর্থন করেছিলাম, এদের বিশ্বাস হয় না আমি জুলাইকে সমর্থন করেছি। অনেকেরই এদের বিশ্বাস হয় না যে এই লোক আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। তার মানে কি হচ্ছে যে এরা ধরে নিয়েছে বাটপার ইউনূসের পক্ষে কথা বিরুদ্ধে কথা বললেই সে আওয়ামী লীগের, সে সেই জুলাইয়ের বিরুদ্ধের লোক। কিন্তু আমরা আমরা তো এই জন্যই বলছি যে আমাদেরও তো ক্ষোভ আছে। আমরা আরেকটা নতুন দেশ চেয়েছিলাম, নতুন একটা শাসন চেয়েছিলাম, যেখানে ডক্টর ইউনূসের মতো একটা হাই প্রোফাইল লোক এসেছে, যেখানে একটা ঐক্যবদ্ধ সমাজ হবে, যেখানে ন্যায় ন্যায় থাকবে। তো আমরা দেখছি যে 17 বছরের যা শেখ হাসিনা করেছে তার কত গুণ ডবল করে ফেলেছে ডক্টর ইউনূস, এবং এই অন্যায় অবিচার। তো তাহলে আপনি যেটা বলছিলাম যে ডক্টর ইউনূস বিনা বিচারে মানুষকে জেলে রেখে দিয়েছে, এবং তার সহযোগী হিসাবে কাজ করছে ডক্টর আসিফ নজরুল। যে এই দুইটা আপনি পৃথিবীর কোথাও, যেটা আমি বলছিলাম, এমন এমন অর্থমন্ত্রী এমন আইনমন্ত্রী তো পাবেন না। এবং যে আবার এই সোশ্যাল মিডিয়া এক সময় সোচ্চার ছিল, কথা বলতো। আমি আসিফ নজরুল, আপনি যদি আমার এটা দেখে থাকেন, আপনি যদি মাইন্ডও করে থাকেন, আমি 2 পয়সার তোয়াক্কা করি না আপনার মতো বাটপার। আমি বলবো যে আপনি এই এই ডক্টর ইউনূসের শাসনকে পুরো পচানোর জন্য আপনি একাই যথেষ্ট। আপনার মতো বাটপারের জন্যই জুলাইতে আমরা যে আকাঙ্ক্ষা পোষণ করেছিলাম, আপনি আসিফ নজরুল বাটপার, আমারই সোশ্যাল মিডিয়ার একটার পর একটা স্ট্যাটাস আপনি জুলাই মাসে শেয়ার করেছেন। তো আপনি কি করে অন্যরা যা কিছু বলুক, আপনি কি করে আমাকে আমাকে জেলে যখন নেওয়া হয় আপনি তখন চুপ করে থাকেন? তার মানে আমাকে বলতেছে, আমি 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 কেন বলবো? আমি জেলে না গেলে তো আমি বুঝতামই না যে কত বড় জুলুমের শাসন ডক্টর ইউনূস করে দিয়েছে, এবং সেটারই ধারাবাহিকতা চলতেছে এখনই। আমি বলবো যে এই বর্তমান সরকার অবিলম্বে যদি ইউনূসের এই অপশাসনের বিরুদ্ধে, অপশাসনের যে চিহ্নগুলো রয়ে গেছে সেগুলো যদি তারা সাফ না করে, তাহলে তাদের জন্য একটা খারাপ। ডক্টর ইউনূস শুধুমাত্র এই যে আওয়ামী লীগের ক্ষতি করেছে তা না, সে বড় ধরনের ক্ষতি করেছে জুলাই যে হত্যাকাণ্ড ঘটেছিল সেগুলো কেউ না কেউ তো করেছে, এগুলো তো আকাশ থেকে হয়নি। সেটা সরকারি দল করুক, জুলাই যোদ্ধাদের অভ্যন্তরের কেউ করুক, কিংবা এজেন্সির কেউ করুক, কিংবা বিদেশি কেউ করুক, যেই করুক, করেছে তো। কিছু মানুষ তো মরেছে, এবং কয়েক হাজার যে মানুষ যে মরেছে সেটা তো আমরা কেউ অস্বীকার করতে পারছি না। সেই সেই বিষয়গুলো আপনি যদি দেখেন, তাহলে তাকে বিচার হওয়ার কথা না। আমরা এখন কথা বলছি, তার মানে কি আনিস আলমকে বিচার চায় না? বিচার তো চাই, কিন্তু প্রকৃত হত্যাকারীকে আপনি আড়াল করে আপনি নিরপরাধ লোকদেরকে জেলে ঢুকিয়ে রেখেছেন। তো তাতে করে কি হয় যে এই শহীদ যারা হয়েছে তারাও তো প্রকৃত বিচার পাবে না, এবং যারা এদের বিচার দাবি করছে তারাও তো একদিন উপলব্ধি করবে যে তারা কি ভুল করছে, যে কাদেরকে দিয়েছে। এক একটা মামলায় 600, 700, 1000-এর উপরে আসামি করে রেখেছে। আমার রুমমেট ছিল 10,000 আছে, 10,000 হ্যাঁ, আসামিও আছে। আমি শুনেছি একটাতে, এবং তার মধ্যে আবার 700-কে এখন শোন অ্যারেস্ট দেখানো হয়েছে ওই এক মামলাতেই। তো কতটা হাস্যকর করে দিয়েছে ডক্টর ইউনূস জুলাইয়ের স্বপ্ন। আমরা যারা জুলাই এর মাধ্যমে নতুন বাংলাদেশ দেখবো বলে আশা করেছিলাম, এবং এই সহযোগী হিসাবে, বাটপার হিসাবে এই আসিফ নজরুল সেটা করেছে। আমি আপনি বারবার আসিফ নজরুলের কথা বলছেন, তার প্রসঙ্গে প্রশ্ন করতে চাই। মানে একদিকে তিনি বলছেন জামিন দেওয়া যাবে না, যেসব নিরীহ নিরাপদ মানুষ আটক হয়েছেন গড়ে পড়াতে তিনি তাদের কথা বলছেন। আবার দেখলাম যে অর্ধ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে, সেটি হয়তো আপনি খেয়াল করেননি, আপনি তখন কারাবন্দী ছিলেন, একজন জুলাই যোদ্ধা সুরভি নাম করে তাকে আটক করা হলো, তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিল আদালত। আসিফ নজরুল সাহেব তিনি ফেসবুক স্ট্যাটাসের মধ্যে বলেন যে তার মুক্তির ব্যবস্থা আমি আজই করব। যেখানে আদালত একজন অভিযুক্ত আসামিকে রিমান্ডের কথা বলছেন, রিমান্ডে আদেশ দিচ্ছেন, সেখানে আসিফ নজরুল আইন বিভাগের নির্বাহী প্রধান হয়ে, মানে আইন মন্ত্রণালয়ের প্রধান হয়ে তিনি বলছেন আমি তার মুক্তির ব্যবস্থা করবো, এবং 1 ঘন্টার মধ্যে তাকে জামিন দিয়ে দিলেন। এই যে দ্বিচারিতা একেবারে স্পষ্ট চোখের সামনে, আপনার বিরুদ্ধে কোনো
সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, সবাই জানে, এটা নতুন করে বর্ণনা করা লাগবে না। মানে এই 1.5 বছর কি চলেছে? এবং সেই জায়গা থেকে আমার প্রশ্ন, শুধু তো এই আইন আদালত নয়, যেই দুর্নীতিগুলো হয়েছে, যে চুরি জোচ্চুরিগুলো হয়েছে, ডাকাতিগুলো হয়েছে, বাংলাদেশের একের পর এক বিতর্কিত চুক্তি করেছে, তাদেরকে সেফ এক্সিট দেওয়াটা কি ঠিক হবে? এটা বর্তমান সরকার ভেবে নেবে। কিন্তু আমি কালকেও দেখলাম আনু মোহাম্মদ সহ অন্যেরা বলছেন যে 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 চুক্তি করেছে বাংলাদেশকে, যে রাষ্ট্রের কাছে যে বিক্রি করে দেওয়া হয়েছে এই ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল গং যেটা করেছে বা আদার্স যেগুলো করেছে, যে তাদেরও বিচার করতে হবে, তাদের বিচারের দাবি উঠছে এখন। আমি আমি মনে করি যে আজকে হয়তো অনেকে উপলব্ধি করছে না, কালকে হয়তো উপলব্ধি করবেন, এরা কেউ ছাড় পাবে না। কারণ এরা অন্যকে মারবো ধরবো এই ধমকি দিয়ে মব সংস্কৃতি যে তৈরি করেছে। আমার বিরুদ্ধে অভিযোগটা কি ছিল, আমি বলছি যে এই প্রতিক্রিয়া হবে, 32 নম্বর ভাঙার প্রতিক্রিয়া হবে, এবং আপনি যে মব সংস্কৃতি চালু করে দিয়েছেন সেটা আপনার উপরে হবে। আপনার উপরে যদি না হয়, আপনি কেন এই যে মানে আর কি বলবো, আপনি পটুয়া কামরুল হাসান যদি বেঁচে থাকতেন আজকে, তাহলে বিশ্ব বাটপার এই টাইটেলটা ডক্টর ইউনূসকে উনি দিতেন। কারণ এত বড় বাটপার এবং এত বড় বেহায়া বাংলাদেশ তো আর দেখে নেই। বিশ্ব বেহায়া, আমি শব্দটা আবার করে, বিশ্ব বাটপার, বিশ্ব বেহায়া এরশাদকে দিয়ে গেছিলেন, সেটাও উনি ছিনিয়ে নিয়ে এখন ইউনূসকে দিতেন। কেন বেহায়া? আপনি চিন্তা করে দেখেন, যাওয়ার একদিন আগে আপনি নতুন নির্বাহী আদেশ করছেন, নিজেকে নিজে ডিক্লার করছেন বিশেষ ভিভিআইপি। বিশ্বের কোথায় এরকম বেহায়াপনা আছে যে নিজে বিশ্ব মানে বিশেষ ব্যক্তি ডিক্লার করে এসএসএফ নিচ্ছে? তো আপনি এমন সুখের দেশ তৈরি করে গেছেন যে নিজে আরো 1 বছর এসএসএফ এর অধীনে থাকার, এসএসএফ এর পাহারায় থাকার চিন্তা করছেন। তো পাহারা ছাড়া আপনি ঢুকেন না, ঢাকা শহরে হাঁটেন না। আপনি তো অন্যদেরকে মব সংস্কৃতি যে চালু করে দিয়েছেন, সেটা তো আমি এখন দেখেছি। এই যে আমি আরেকটা উদাহরণ দেব, বিএসএস এর একজন এমডি, তাকে মব করে বের করে দেওয়া হয়েছে, সে দেখলাম যে ফেসবুকে মবের বিরুদ্ধে লিখেছে। আমি কিন্তু প্রথম বলেছিলাম যে এর থেকে নিকৃষ্ট কোন নিয়োগ বিএসএস এ জীবনে আর হয়নি, কারণ সে একজন রিপোর্টার হতে পারবে না। ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল এবং এরা এরে বানিয়েছে, বিএসএস এমডি বানিয়েছে। তো তাকে মব করে করে দিয়েছে, তাই সেই মবের বিরুদ্ধে এখন কথা বলছে। কতটা হাস্যকর বলেন! এবং এত অপমানজনক ভাবে তাকে বিদায় নিয়েছে। আমি শুনলাম যে অফিস থেকে যখন পিয়নরা তাকে বের করে দিয়েছে, নিচে এসে ড্রাইভারকে খুঁজতেছে, তখন বলছে এই তোর ড্রাইভার কি, আবার রিক্সায় যা, তুই কিভাবে যাবি সেভাবে যা। তারপরে এইভাবে গিয়েছে। এই অপমানগুলো কেন হচ্ছে? কারণ এই সংস্কৃতিতে এরাই চালু করে দিয়েছে। তার তো এটা হবার কথা ছিল না। কারণ তাকে যদি, আমি মনে করি যে তাকে থার্ড ক্লাস নিয়োগ দেওয়া হলো, যে সে যদি তার পরিমিতি ভোট থাকতো, সে আমার বিরুদ্ধে দিনের পর দিন স্ট্যাটাস দিয়ে গেছে। তো এইগুলো হচ্ছে সংস্কৃতি। এই ডাস্টবিন সংস্কৃতি এরা যে চালু করে দিয়েছে, এই ডাস্টবিন সংস্কৃতি, ডাস্টবিনদের পরিণতি এটাই হবে। আরেকজন বিদেশে বসে বসে আমার বিরুদ্ধে বলতো, আপনার বিরুদ্ধেও বলতো, এই যে গোলাম মর্তুজার কথা বলছি। এই গোলাম লেখছে যে জোকারদেরকে ধরা হলে এটা কি আসে যায়, জোকার, আমরা নাকি জোকার। আমরা যারা ওর মিথ্যাচারের প্রতিবাদ করি এবং ভুয়া তথ্যের প্রতিবাদ করি, তারা হয়ে যায় জোকার। তবে এই গোলামটাকে তো রেখে দিয়েছে। আমি বলবো যে গোলামকে মানে জোকারি করবে, ঠিকই আছে, গোলামি করবে, এটাও বোধহয় বর্তমান সরকার বুঝে গেছে যে এই গোলামকে চেঞ্জ করে তো দরকার নাই, ওয়াশিংটনে এই গোলামকে আরো কয়েকদিন রাখি। গোলামটা ওইখান থেকে আবার ঘেউ ঘেউ করবে কিছুক্ষণ। আমি দেখলাম তার একটা লিঙ্ক আমাকে একজনে পাঠিয়েছে, যে সে কি সাধু হয়ে গেছে, এখন সাধু সাধু কথা বলছে। কিন্তু এই যে গোলাম এবং ডাস্টবিন, এরা সবগুলো মিলে যে দেশটাকে যে ধ্বংস করে দিয়েছে, এটা তাদের যে সমর্থক সেই গোষ্ঠীগুলো তখন উপলব্ধি করে নাই। আমার মনে হচ্ছে তারা এখন উপলব্ধি করবে যে আমরাই চেয়েছিলাম প্রকৃতপক্ষে জুলাইয়ের মর্যাদা রাখার জন্য, জুলাই যে চেতনা সেটাকে রাখার জন্য। এরা এটাকে ধ্বংস করে দিয়ে গেছে। ডক্টর ইউনূস ধ্বংস করেছে, আসিফ নজরুল ধ্বংস করেছে, এবং তার এই সমস্ত পার্টনাররাই ধ্বংস করেছে। এবং সেই গোলাম যার কথা বললেন, সেই গোলামি যেমন করেছে ইউনূস সরকারের সময়, সেই গোলামি এখনো করছে। এবং না, গোলাম তো গোলামি করবে সেটা শাসকরা জানে। এই গোলাম তো আমার 5 হাত চাটবে, গোলাম যেখানে থাকুক, যে আমলের থাকুক।
ওর বাবা চলে গেলে নতুন বাবা খুঁজে নেয় ওরা। আমি একটু আপনার কারা জীবনের সময়কার কথা একটু জিজ্ঞেস করতে চাই, দর্শকরা নিশ্চয়ই সেটি জানতে চায়। আহ আপনার উপরে কোনো ধরনের নির্যাতন করা হয়েছে? যদিও প্রথম আলোর সাথে একটা সাক্ষাৎকারে আপনি বলেছেন যে আপনার উপরে জুলুম করা হয়েছে, একটু যদি বলতেন। আমার উপর তো প্রথম নির্যাতনটা তো এটাই যে আমাকে তুলে নিয়ে গেল, আমার বিরুদ্ধে কোনো মামলা নাই, এবং তুলে নিয়ে গিয়ে আমাকে এমন সব জায়গায় রেখেছে, হাজার 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 মশা ওই রুমের মধ্যে, সেখানে আমাকে রেখেছে। পরবর্তীতে তারা ভিন্ন একটা রুমে দিয়েছে, কিন্তু আপনি আপনি তো বোধহয় রিমান্ডে ছিলেন কিনা আমি জানি না। ও আপনি গেছেন ওই ডিবির ওই ওই সমস্ত জায়গায়, আপনিও গিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, রিমান্ডে ছিলেন কি না। কিন্তু আমাকে থাকতে হয়েছে। 5 দিনের রিমান্ডের কথা বলে 7 দিনের মতো রেখেছে, মানে এই পেছনে সামনে 7 দিনের মতো আমাকে ডিবিতে থাকতে হলো। আমার সাথে কি কোনো কথাই নাই, কোনো আলাপই নাই। এবং ওরা আলাপ করতে আসলে আমি বরং খুশি হতাম যে আমি একটা লোক পেয়েছি, অন্তত কথা বলতে পারছি। কিন্তু কোনো কথা নাই, বার্তা নাই। 7 দিন পর্যন্ত আমাকে ওইখানে আটকে রাখা হলো। তারপরে কেরানীগঞ্জে নেওয়া হলো। সেখান থেকে আমাকে বলল যে না, এই আসামিকে কেরানীগঞ্জে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে আমাকে আবার ওই এক রাত রেখে, হসপিটালে রেখে আমাকে কাশিমপুরে পাঠিয়ে দেওয়া হলো। কাশিমপুরে সাধারণ কয়েদিদের সাথে আমি থাকতে চাইলাম, বা সাধারণ আসামিদের সাথে, আমাকে সেখানে দেবে না। আমাকে একটা বিশেষ ইয়েতে নিয়ে গেল, যেখান থেকে আপনি রুম থেকে বের হতে পারবেন না, যে যে হুম, বাউন্ডারির মধ্যে থাকতে হবে। যাক, বাউন্ডারির মধ্যে যে ওইখানে যে রেখেছে, সেটাতে একটা উপকার এটুকু হয়েছে যে অন্তত ও কথা বলার কিছু লোক পেয়েছিলাম, কয়েকজন নেতা ছিল। আমি স্পেশালি বলবো যে আহ, ঢাকা আহ, দক্ষিণের যে জেনারেল সেক্রেটারি মুরাদ সাহেব ছিলেন, অজয় খোকন ছিলেন, আগে প্রাইম মিনিস্টারের প্রেস উইং এ কাজ করতো বিটু, সে ছিল। হুম, হুম। আরো 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 ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন নেতা ছিল, সৈকত বলে একটা নেতা আছে, ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের নেতা ছিল। আরো সম্রাট বলে আরেকটা ছাত্রলীগের নেতা ছিল। ছাত্রলীগের অসংখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহিদ ছিল, অসংখ্য নেতা কর্মীকে ওইখানে রেখে দিয়েছে, এবং তাদের এক একজনের বিরুদ্ধে 5-6 মামলা, কোনোটার সাথে তাতে কোনো সম্পর্ক নাই এরকম। আমি যদি সবগুলোর নাই সেটাও বলবো না, যে আমি যদি বুঝতাম যে যে এইটা অপরাধ, মানে আপনি মামলা দিয়েছেন কিন্তু এটা অপরাধ কিনা সেই বিবেচনা বোধও নাই, শুধু দিয়ে দিয়েছে জুলাই হত্যা। আমি আমার রুমমেটের কথা বলছিলাম, আরেকজন রুমমেট যখন আমাকে ডিভিশনে আনা হলো, সে ডিভিশনে থাকাকালীন আমি আগের রুমে তো 35 জন ছিলাম, এখানে 3 জন ছিলাম আমরা এক রুমে। সেই 3 জনের মধ্যে একজন এর বিরুদ্ধে 5টা মামলা করেছে, আরেকজনের বিরুদ্ধে অসংখ্য মামলা, আরেকজন পুলিশ কর্মকর্তা, তার বিরুদ্ধে অসংখ্য মামলা। ও এটা ইয়ে করারও মানে প্রয়োজন বোধ করছে না, কারণ একটার পর একটা দিয়ে যাবে। আর যে Right. 5 জন 5টা করলো, 5টা করার পরে তার বিরুদ্ধে এখন আরো 2টা অজ্ঞাতনামা মামলা করে দিয়েছে। এই দেখা যাচ্ছে এই এই 5টা মামলা জামিন করাতে গিয়ে 25 লাখ টাকা খরচ হয়ে গেছে। পরবর্তীতে আবার মামলা আসছে, অতএব দেখা যাচ্ছে 25 লাখ টাকাই দলে যাচ্ছে, আর কেউ জামিনের প্রত্যাশা করছে না বা এক্স্যাক্টলি জামিনের সেটাই উদ্যোগ নিচ্ছে বললো। না। সে আমার বললো যে আমার ফ্যামিলি যে কত লক্ষ টাকা গেল, এবং এটা এটা কি করে রিকভার করবো, আমার সারা জীবনে চাকরি করলেও কি আমি এগুলো পাবো কিনা সন্দেহ হয়। যে এইভাবে সে নিরীহ লোকদেরকে ইয়ে করছে, যে এগুলো তো একটু আমি প্রোফাইল আছে, আমি যেটা বললাম। আর মাস পিপল যেগুলা, এগুলা ইভেন ওই যে ওই কোথাও দাঁড়াইছিল, কোথাও বসা ছিল, 2-4 জন পেয়েছি আমি, মিছিল করছিল, এরকম 2-4 জনও পাওয়া গেছে। তো এই যে, এবং তাদের পদ পদবি কিছু নেই, তাদেরকে সহসভাপতি বানিয়ে দিয়েছে। দুনিয়াতে হুম, হুম, সহসভাপতি হওয়া খুব সহজ, যেখানে যারে পাচ্ছে সহসভাপতি ছাত্রলীগ, ওটা কোন কমিটির কোথায় তার কোনো ইয়ে নাই। তো এইভাবে আমি বলছি যে একটা আমি একটা আমি জুলুমের রাজত্ব আরেকটা বিষয় চালাচ্ছে। জানলাম। আমি আমি থাকাকালীন সময়, কাশিমপুরে থাকাকালীন সময় অনেকের সাথে সম্পর্ক হয়েছে, যারা আবার বেরিয়ে আসছে পরবর্তী আপনার সাথে যাতে কথা হয়েছে। আমি শুনলাম যে আপনার সাথে স্পেশালি সার্বক্ষণিক একজন কারারক্ষী রেখে দেওয়া হতো। আপনি ওই জেলের মধ্যে কার সাথে কথা বলছেন বা কারোর সাথে যদি স্পেশালি কথা বলতে না পারেন বা মানে খুব ক্লোজলি, এরকম মনিটরিং এর জন্য নাকি আপনার সাথে সার্বক্ষণিক একজন কারারক্ষী রাখা হতো? সার্বক্ষণিক রাখতো না, বাট ওরা খোঁজ নিত এবং আসতো। আর গেটের বাইরে হতে দিত না, একটা পাও ফেলতে দিত না, আচ্ছা। যাতে করে এটা সীমাবদ্ধ থাকে। কিন্তু যখন ডিভিশনে এসছি, তখন ওই 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 একই অবস্থা, গেটের বাইরে যেতে পারবো না। কারোর সাথে দেখা নেই, ফ্যামিলির সাথে 15 দিনে একবার দেখা, তাও 20 মিনিটের জন্য।
এগুলা এগুলা তো কোনো ইয়ের মধ্যে চলে না। আমি ওইখানে বসেই চিন্তা করছিলাম যে আসলে আমাদের রাজনীতিবিদরা যারা যে যখনই জেলে গেছেন, এই যে মির্জা ফখরুলের কথা আমাকে বারবার বলছিল, অনেকের কথা বলছিল যে আমাদের অনেক টুকুর কথা বলছিল, রবিউলের কথা বলছিল, যে বলছিলেন যে এরা যখন এখানে থেকেছে তখন তো এরা দেখেছে যে পরিস্থিতিটা এগুলো কি, কিন্তু তারা কি বাইরে হয়ে তো এগুলো আবার ঠিক করে না। আমি মনে করি যে তারা নির্যাতিত লোকদের বিরুদ্ধে প্রিজনার্স রাইট নিয়ে আমি ভবিষ্যতে একটা কাজ করার আমার চিন্তা আছে, যে এটা যেই দলেরই করবে হোক, তার সে যখন প্রিজনার হচ্ছে তার তো কিছু রাইটস আছে। এইখানে রাইটসটা ভঙ্গ করা হচ্ছে। এটা যেই সরকার আসছে সেই করছে। এটা শেখ হাসিনা সরকার করেছে, সেটা ইউনূসের সরকার করেছে, এবং বর্তমানে সেটা এখনো চালু আছে। এখনো কিন্তু কারা সংস্কৃতি যেটা আছে সেটা হুবহু একই রয়ে গেছে। এতে কোনো চেঞ্জ আসে নাই। এবং আমি মনে করি যে আইনের শাসনের সবচেয়ে বড় জরুরি হচ্ছে এটা চেঞ্জ করা। এটা যদি চেঞ্জ না হয়, ডক্টর ইউনূসের অপশাসনের দায়িত্ব কেন তারেক রহমান নেবে? তারেক রহমানের সাথে ওই নিরীহ গ্রামবাসীর, ওই নিরীহ একটা ছেলের কি সম্পর্ক? ওর কি অন্যায় করেছে সে তারেক রহমানের? তা তো না। তো তারেক রহমানের সরকার কেন এগুলার দায় দায়িত্ব নেবে? আমি মনে করি যে একটা এটা যেরকম আগে শেখ হাসিনার আমলে যেমন মানে অগণিত মামলা হয়েছিল, সেটাতে রিভিউ করার যে একটা ব্যবস্থা করেছিল, এই সরকারও একটা রিভিউ করার ব্যবস্থা করা উচিত মামলাগুলোর। তাহলে ওরা উপলব্ধি করতে পারবে যে আইনের মাধ্যমে অন্যায় হচ্ছে। আমি জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয় যে আমাদেরকে যারা এই দীর্ঘদিন কারাগারে বন্দী করে রাখলো, যাতে সমালোচনাটা না করতে পারে, আমরা ক্রিটিক না করতে পারি, আমরা দোষ ত্রুটি ধরিয়ে দিতে না পারি সরকারের। আচ্ছা, কোন লাভ কি হয়েছে এই যে আমাদেরকে আটকের মধ্য দিয়ে? নাকি হিতে বিপরীত হয় প্রতিটি সরকারের সময় সাংবাদিকদের এইভাবে নির্যাতনের মাধ্যমে? তাদের তাদের কি হয়েছে আমি জানি না, তাদের কোন লাভ হয়েছে আমি জানি না, কিন্তু আমার জীবন থেকে তো ৩টা মাস চলে গেল। আমি প্রতিটা দিন ক্ষণ আমার যে কিভাবে গিয়েছে আমি জানি না। মেন্টাল টর্চার কিভাবে হয়, মানুষ কেন মানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, যে কারাগারে না গেলে বোঝা যেত না, এবং ইউনূসের কারাগারে না আসলে তো কেউ বুঝবে না এটা, যে মানুষ কিভাবে মানসিক ভারসাম্য হারা হয়ে কারাগার থেকে বের হওয়ার পরেও মানুষের যে ট্রমাটা, যে এটা রয়ে যায়। আমি এখনো পর্যন্ত আমার সেগুলো কাটিয়ে ওঠে নাই। আমি এটার কাটিয়ে উঠানোর জন্য ডাক্তারের সাথে পরামর্শ করছি। আম, আরেকটা প্রশ্ন করতে চাই। শেখ হাসিনা সরকার নির্যাতন করেছে সাংবাদিকদের, অন্যান্য সরকারও নির্যাতন করেছে, ইউনূস সরকার নির্যাতন করেছে, এবং ইউনূস সরকারের নির্যাতনের মাত্রাটা আরো বেশি ছিল। মানে আমিও যেটা মনে করি, এই ধারাবাহিকতা কি অন্যান্য সরকারগুলো ফলো করবে? মানে আপনার বক্তব্যটা কি পরবর্তী সরকার বা বর্তমান সরকারের উদ্দেশ্যে? আমরা যারা সাংবাদিকতা করতে চাই আমি মুক্তভাবে আমি এটা করতে চাই। বর্তমান সরকারের উদ্দেশ্যে তো আমি বললামই যে ইউনূসের বাটপারি শাসনের ধারাবাহিকতা তারা কেন গ্রহণ করবে? ইউনূস বাটপার যতগুলো অর্ডিন্যান্স করে গেছে, যত কিছু আইন বহির্ভূত কাজ করে গেছে, সেটা তো বর্তমান সরকার আপহোল্ড করে না। পার্লামেন্টে তো আমরা সেটা দেখছি। সবকিছু যে ইউনূস যা করে গেছে সব কিছু করবে তা তো না। তো এই বাটপারের যে বাটপারিটা, সবচেয়ে বড় বাটপারিটা যেটা আইনি জুলুম, সেটা কেন বর্তমান সরকার দায়িত্ব নিতে যাবে? এবং ভবিষ্যতে যে সরকার আসুক, আমি মনে করি না যে এই প্রতিহিংসা নেওয়া মানে উচিত। কিন্তু আপনি তো মানে অলঙ্ঘনীয় কিছু ঘটনা তো ঘটে যায়। আপনি বছরের পর বছর আমাকে নির্যাতন করবেন। আপনি ৩টা বছর কিন্তু টাচ করে গেছে এই যাদেরকে জেলে নিয়ে গেছে অনেকের। ১৮ মাস আমাকে মনে করেন একটা, আমি দু একজন নাম বলবো না, আমি মনে করেন ১৮-১৯ মাস চলতেছে এখন, যে এই লোকগুলোকে নিয়ে গেছে, কোনো একটা মামলা দেয় নাই, কিংবা জুলাই মামলা একটা কোথা থেকে সংগ্রহ করে দিয়ে দিয়েছে, কিংবা আরেকটা জিনিস পাচ্ছে এখন, ট্রাইব্যুনালের একটা জিনিস আছে, ট্রাইব্যুনালে দিয়ে দিছে। ট্রাইব্যুনালের সাথে ওর কোনো সম্পর্কই নেই। ট্রাইব্যুনাল তো আরেকটা আরেকটা বলবো যে অপশাসনের জন্য দায়ী হবে এই ট্রাইব্যুনাল। আপনি কোন আইনে এর বিচার করছেন? আমি শুনলাম যে সেনার কর্মকর্তারা তাদের নিজস্ব আইনের এখন কথা হচ্ছে। তাহলে অন্যদেরও তো নিজস্ব আইন আছে। সবচেয়ে বড় যে বিষয়টা, আপনি তো পুলিশের কথা ধরেন, পুলিশের তো নিজস্ব আইন আছে। পুলিশকে তো আপনি অধিকার দিয়ে দিয়েছেন এই যে ইয়ে করার জন্য, আপনি আপনার হুকুম মানার জন্য।
এখনকার যে পুলিশগুলো আছে, আপনার হুকুম না মানলে তারা চাকরি থাকবে? সো এখন যেটা হচ্ছে বর্তমান পুলিশের সঙ্গেও যেটা হচ্ছে, তো আগামীতে এরা যখন ক্ষমতায় আসবে, এরা হয়তো বড় বড় পোস্ট দখল করবে। তখন বলবে যে আমাদেরকে যারা নির্যাতন করেছিল তারা কই, তাদেরকে খুঁজো। তাদেরকে ফসিল খুঁজে এনেও তো তারা নির্যাতন করবে। এই সংস্কৃতি আমি বারবার বলছি যে ডক্টর ইউনূস যে অপসংস্কৃতি চালু করে দিয়েছে, যে বিভেদের রাজনীতি শুরু করে দিয়েছে, যে পাটপাড়ি শাসন করেছিল, সেটার অবসান এই সরকারের যদি করে দিয়ে এই সরকার, তাহলে কিন্তু এটা হবে না। প্রকৃত অপরাধীরা যারা আছে তারা জেল খাটবে, তাদের সাজা হবে। কিন্তু সাজার আগে আপনি আইনের অধিকার দেবেন না, তাদেরকে জামিন দেবেন না, সেটা তো হতে পারে না। আপনি নিশ্চয়ই আরেকটি বিষয় খেয়াল করেছেন, আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা, আমি যদি দেখেছি যেমন যাকে তাকে ধরে আওয়ামী লীগের পদ পদবি দিয়ে দেওয়া হচ্ছে, ছাত্রলীগ যুবলীগের পদ পদবি দিয়ে দেওয়া হচ্ছে। আবার আন্ডার এজ মানুষদের বা শিশুদেরকে ধরে তাদের বয়স বাড়িয়ে দেওয়া হচ্ছে, যার বয়স 16 বছর তার বয়স দেখা হচ্ছে 18 বছর 19 বছর, অথচ তারা চা বিক্রেতা, তারা ছাত্র শিক্ষার্থী, তাদেরকে ধরে ধরেও সন্ত্রাস বিরোধী আইনে দিয়ে দেওয়া হচ্ছে। আমি জানি না আপনি এরকম পেয়েছেন কিনা, এটি চরম না আমি মানবীয় তো না, আমি তো সেটাই বললাম যে পদ দেওয়া হচ্ছে, সহসভাপতি বানিয়ে দেওয়া হচ্ছে। ওই ছেলের সাথে কোনো সম্পর্ক নাই। আমি একটা লোকের দেখেছি, তার বয়স 70-এর মতো, তাকে ছাত্রলীগ বানাইছে। আবার আপনি যেমন ছোট বানাচ্ছেন, ওটারও বানাইছে ছাত্রলীগ। 70-এর মতো, ওই যে আমি এখন চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা মধুমতি ইয়েতে কারাগারে আছে, কাশিমপুর 2-এর মধুমতি ওয়ার্ডে আছে, যে 70 বছর বয়সী একটা লোক, সে ছাত্রলীগ। আবার শিশুদের কথা বলছেন, যে শিশুরও আছে, অনেকগুলো ছাত্রলীগ বানিয়ে দিয়েছে, এবং বেশিরভাগই ছাত্র নেতা, সহসভাপতি, অমুক কমিটির সহসভাপতি। এই সহসভাপতিটা খুব ইজি, এটা দেওয়া যায়, মানে এটা তো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লম্বা হয়, তাই দেওয়া হচ্ছে। আমার শেষ প্রশ্ন, ডক্টর ইউনূস যা করে গেছেন, পুরো রুদ্ধশ্বাসের মধ্যে রেখেছিল পুরো জাতিকে 18 মাস ধরে, এবং সেই রুদ্ধশ্বাসের অংশ আপনি, আমিও নিশ্চয় খানিকটা হয়েছি। কি বিচার হওয়া উচিত, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া উচিত যদি সত্যি সত্যি জবাবদিহিতামূলক কোনো সরকার হয়ে থাকে বর্তমানে আমাদের যে এটার একটাই উপায়, সেটা হচ্ছে গত 18 মাস যে সে অপশাসন করেছিল তার একটা শ্বেতপত্র তৈরি করা। তাতে বের হবে আসিফ নজরুল কি অপকর্ম করেছে, তারপরে সজীব ভুঁইয়া কি অপকর্ম করেছিল, রিজওয়ানা কি অপকর্ম করেছিল, যে সুন্দরী আমাদের কি উপদেষ্টা, সুন্দর সুন্দর কথা বলতেন, তার পেছনের কাহিনীগুলো কি। আমার বিরুদ্ধে নাকি গুরুত্বপূর্ণ তথ্য আছে রাষ্ট্রের কাছে, এই জন্য নাকি আমাদেরকে ধরা হয়েছে, সেই তথ্য প্রকাশ করা যাবে না। আমি সে একজন অ্যাক্টিভিস্ট, আমি তাকে অনেক শ্রদ্ধা করতাম, পার্সোনালি দেখা হয়েছে 2-1 বার ওই মোজাম্মেল বাবুর পার্টিতে। তো এই ভদ্র মহিলা যে এত মূর্খ, এটা আমি জানতাম না। যে আমার আমার বিরুদ্ধে কি তথ্য আছে, সেটা তো আমাকে 5 দিনের রিমান্ডে নিয়েছে। আমি তো বলছি 5 দিনের রিমান্ডে নিয়েছে, আমার সাথে 2 ঘন্টাও কথা বলে নাই। 5 দিন আমাকে ওইখানে 7 দিন বসিয়ে রেখেছিল। যে তথ্যগুলো তার কাছে আছে সেগুলো প্রকাশ করে না কেন? রিজওয়ানা, আপনি এটা প্রকাশ করেন। আপনার মতো মূর্খ মহিলা এখন বলতে হবে যে আপনাকে, যে তথ্য আপনার কাছে আছে সেটা আপনি রেখে দিয়েছেন কেন? এটা তো অপরাধ। আমার মতো একটা ক্রিমিনালকে ধরেছে, তার তথ্য আপনার কাছে আছে, সরকারের কাছে আছে, সেটা সরকার প্রকাশ করে না। আপনাকে প্রকাশ করতে নিষেধ করেছিল কে? আপনি করলেন না কেন? আপনি তো তথ্যমন্ত্রী ছিলেন 2 দিনের, আপনি করতে পারতেন। এইগুলো হচ্ছে যে বলবো না, এই যে ডক্টর ইউনূস এবং তার দোসর, এদের বিচার অবশ্যই হবে। যদি শ্বেতপত্র বাইর হয়, এদের মুখ তখন মানে আগলি চেহারাটা তখন দেখা যাবে, এবং বড় বড় কথা যে এরা সোসাইটিতে বলছে, এবং এদের যে পরিণতি সেটা মানুষই তখন দিবে, এদের পরিণতিটা তখন। কিন্তু বর্তমান সরকার এই শ্বেতপত্র প্রকাশ করার জন্য আমি মনে করি যে এটা দাবি করতে হবে সবাই, এবং এই শ্বেতপত্র প্রকাশ করার মধ্য দিয়ে বর্তমান সরকার প্রমাণ করবে যে তাদের যেই সদিচ্ছা আছে, যে প্রকৃত ক্রিমিনাল সে যেই হোক, সে শেখ হাসিনা হোক আর ইউনূস হোক, সেটা যেই হোক, তার বিচার করার। এটা যদি তারা না করতে পারে, তাহলে তাদের শাসনও আরেকটা শাসনের মতোই হবে। তাই পুরনো শাসনই চলবে, এবং একই কায়দায় চলবে। আগে ইউনূসের মতো আরেকটা বিশ্ব বেহায়া এভাবে আবির্ভূত হবে, যে আমাদেরকে উদ্ধার করার জন্য, যে 1000 বছরের একেবারে শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশে এসেছে, যে অবতার,
এবং আমরা দেখলাম যে 18 মাসে যে কি করলো এবং শেষ বেলায় এসে নিজেকে নিজে ভিআইপি ডিক্লেয়ার করে বেহায়া। এরকম বেহায়াপনা আরেকজন দেখবেন, আরেকজন তৈরি হয়ে যাবে। আপনি অনেক অনেক ভালো থাকবেন সাংবাদিক আনিস আলম। আপনি নিশ্চয়ই এই মুহূর্ত পর্যন্ত আমার মধ্যে আছেন, আমি জানি, আমি তো ফিল করতে পারি অন্তত একটি অবস্থায় আছেন। আপনি শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করবেন। আপনার প্রতি অসংখ্য মানুষের আশীর্বাদ রয়েছে, এটি আমাদের চরম প্রাপ্তি, এবং তাদের প্রতি, সেই সাধারণ মানুষের প্রতি আপনার পক্ষ থেকে আমি আরেকবার স্যালুট জানাতে চাই। আপনি ভালো থাকবেন, দর্শক আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।